মাধ্যমিক এক্সাম 2024 এর ম্যাথমেটিক বেসিকের সলিউশন যারা নাকি খুঁজছো তাদের জন্য ভিডিওটা। 2024 আর 2023 এর বেসিক যে মাধ্যমিকের কোশ্চেনটা হয়েছিল এটার কমপ্লিট সলিউশন এই চ্যানেলে অভিষেক কোচিং সেন্টার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা যে ফার্স্ট কোশ্চেনটা ছিল এটা ছিল সমান্তর প্রগতি থেকে। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা আমি করে নে, তোমরা ডেসক্রিপশনে কোশ্চেনটার একটা পিডিএফ দিয়ে দেবো, কোশ্চেনটা একটু প্রিন্ট আউট করে নেবে, বা আমি তো কোশ্চেনটা লিখে এটা আনসার করবো, না প্রিন্ট আউট করলেও চলবে, তারপরেও করলেও করতে পারো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা ছিল 1 4 7 আমরা কি বলেছি, একটা সমান্তর প্রগতি দেওয়া আছে, এটার 7তম পদ। যারা নাকি এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, যারা নাকি একদম মনে করো অঙ্ক এখনো করনি, এখনো বই ভালো করে ধরনি, তারা এই ভিডিওটাতে সম্পূর্ণ বেনিফিট পাবে। আর যারা নাকি ভালো পারো তাদের কিন্তু স্কিপ করে দেখতে লাগবে না, একদম আমার প্রত্যেকটা কোশ্চেন যতটুকু বলা দরকার, যারা একদম অঙ্ক করনি তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। ঠিক আছে, তাহলে যারা একটু ভালো পারো তারা স্কিপ করেই দেখতে লাগবে, আর না হয়তো তোমরা বোরিং ফিল করবে। আচ্ছা, সমান্তর প্রগতির 7তম পদ, এখানে অপশন দেওয়া আছে 19 12 13 16, চারটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, 1 2 3 4। আচ্ছা, এখন মনে করো তুমি সমান্তর প্রগতি আজকে পর্যন্ত করনি, ঠিক আছে, তাহলে ছাড়ো অঙ্কের সেই ভাষা সমান্তর প্রগতি, আমি জাস্ট কয়েকটা নাম্বার তোমাকে দিচ্ছি। মনে করো 1 দিয়েছি, 3 দিয়েছি, 5 দিয়েছি, 7 দিয়েছি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক। পারবে না করতে? এটা নিশ্চয়ই পারবে, আই থিঙ্ক। এখান থেকে 2 বেশি আছে, এখান থেকে 2, 3 এর সাথে 2 প্লাস করলে 5, 5 এর সাথে 2 প্লাস করলে 7, 7 এর সাথে 2 প্লাস করলে 9, 9 এর সাথে 2 প্লাস করলে 11। তাহলে তুমি তো অঙ্ক জানো না, তারপরে তো তুমি সমান্তর প্রগতির অঙ্কের আনসার দিয়ে ফেলেছো। এই যে নিয়মটা, একটা মানে এই টার্মটা থেকে এই টার্মটা মাইনাস করলে কত? 2। এই টার্মটা থেকে এই পদ মাইনাস করলে কত? 2। সবগুলি 2। ঠিক আছে, আর ঘুরিয়ে বললে এটার সাথে 2 প্লাস করলে এটা পাওয়া যায়, এটার সাথে 2 প্লাস করলে এটা পাওয়া যায়, এটার সাথে 2 প্লাস করলে এটা পাওয়া যায়। এই নিয়মে যদি কোনো নাম্বার থাকে, এটাই সমান্তর প্রগতি, এত টাফ কিছু না। দেখো আমাদের যে অঙ্কটা আছে 1, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে করাবো, আর একটা ফর্মুলা আমরা তো শুধু আনসার টিকমার্ক করলেই চলে। ঠিক আছে না, অঙ্ক 1 নাম্বারের গুলি অঙ্ক করে দেখাতে লাগে না, এটা তো জানো আশা করি। তাহলে অঙ্ক না করেও আমরা কিন্তু আনসারটা প্রথমে বলছি। ঠিক আছে, তাহলে কত বেশি আছে এখানে? 3। এখানে কত বেশি আছে? 3। তাহলে এরপরে টার্মটা কত হবে? 10। যদি আমরা অঙ্কের ফর্মুলা দিয়ে করবো, একটু দেখাচ্ছি আর কি। এটার সাথে 3 প্লাস করো 13, এটার সাথে 3 প্লাস করো 16, এটার সাথে 3 প্লাস করো 19। এটা কিন্তু 7 নাম্বার। 1 2 3 4 5 6 7, তাহলে কারেক্ট আনসার হবে 1 নাম্বারটা হবে। এখন আসো, এই অঙ্কে 7তম পদ বলেছে, তোমাদের পরীক্ষার মধ্যে এসে গেল 777, 777তম পদ। তাহলে কি একটার পর একটা লেখে অঙ্ক করবে? নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে সব সময় শেষ এখানে। তাহলে আমাদের কি করতে লাগবে? ফর্মুলা লাগবে। আচ্ছা, পদ বার করার ফর্মুলা হচ্ছে টিএন। একটা ফর্মুলা শিখো, এমনি তো অনেক বড় কনসেপ্ট, এত কনসেপ্ট তো আমি পড়াবো না, কিন্তু এই অঙ্কের রিলেটেড কনসেপ্টটা শুরু দিচ্ছি। টিএন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এবার আমাদের কত নম্বর পদ লাগে? 7 নম্বর। তাহলে কত হবে? T7। তাহলে এখানে এর ভ্যালু কত হবে?
এর ভ্যালু কত হবে 1, এ হচ্ছে প্রথম পদ, ঠিক আছে। আচ্ছা n কত, n অলরেডি 7 বসিয়ে দিয়েছি, তাহলে 7 - 1। d কত, d হবে 4 - 1 কত 3, 7 - 4 কত 3, 10 - 7 কত 3। এই মানে ডিফারেন্সটা আর কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে দাও। d কি করে বার করব, 4 - 1 করে দাও। আমরা 7 - 4 ও করতে পারতাম, তাহলে কত হবে d, মানে কমন ডিফারেন্সটা কত, সাধারণ অন্তর। d কে কি বলে, সাধারণ অন্তর। এটা কমন থাকে, সব জায়গায় সমান। এটা থেকে এটা মাইনাস করলে যত, এটা থেকে এটা মাইনাস করলে তত। তাহলে 1 প্লাস এটা কত হবে 6 ইন্টু 3, তাহলে কত হবে 1 প্লাস এটা কত হবে 18, তাহলে হয়ে গেল 19। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ফর্মুলা দিয়ে করব। আর পরীক্ষার মধ্যে আসলে যদি ফর্মুলা ইউজ না হয়, তাড়াতাড়ি করা যায়, করে নেবে, কি অসুবিধা আছে, এটা তো আর দেখাবে না, কিন্তু আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে শিখবো। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কি আছে, 2 নম্বর কোশ্চেন আছে সাইন এর ভ্যালু দেওয়া আছে কত 1/√। তাহলে এর মান কত, এর ভ্যালুটা অপশন দেওয়া আছে, অপশনগুলো আমি লিখছি না, এটার আনসার ডাইরেক্ট বের করেছি। যারা নাকি এখনো ট্রিগোনোমেট্রি করনি, তাহলে অভিষেক কোচিং সেন্টার এই মানে ইউটিউব চ্যানেলটার মধ্যে চার্ট কি করে বানানো হয় কমপ্লিট আমি ভিডিও করে রেখেছি। এবং প্রত্যেকটা যেমন সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, এরকম সবগুলি ভ্যালু এখানে খুব সুন্দর করে ভিডিও বানানো আছে। একবার যদি ভিডিও দেখো, আই হোপ তোমরা যে বিভিন্ন ভ্যালুগুলি তোমরা মানে খুব ভালোভাবেই মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে ওই চার্ট যদি বলতে যাই এখানে আধা ঘন্টা চলে যাবে, এটা তো পসিবল না। তাহলে আমি বলে দিলাম, আর একটু বলে দিই স্পেলিংটা, তোমরা যদি স্পেলিংটা ভুল করতে পারো, ABI না, ABISHAIK, অভিষেক কোচিং বানান তো পারবি আই হোপ, সেন্টার বানানটা CENTER। ঠিক আছে, TREO আছে, কিন্তু তোমরা স্পেলিংটা ঠিক করে লিখবে। প্লে স্টোরে গিয়ে, আরে সরি, তোমরা কি জানি বলছিলাম, ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে ম্যাথের মানে ট্রিকোনোমেট্রি চার্ট এরকম কিছু একটা পাবে, প্লে লিস্টে গিয়ে দেখবে ট্রিকোনোমেট্রি চার্ট, ওইখানে গিয়ে এটা দেখে নিও। আচ্ছা এখন বলে দিই, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি ভ্যালু। জাস্ট এটা যদি না জানো তাহলে এটা লিখতে পারবে না, ওই চার্ট যদি না জানো এটা লিখতে পারবে না। সাইন 45 ডিগ্রির যে ভ্যালুটা হয় এটাই 1/√। তাহলে এর ভ্যালু কত হবে, সাইন সাইন যদি ক্যান্সেল হয় এর ভ্যালু কত হবে 45 ডিগ্রি। শেষ, 2 নম্বর অঙ্ক কমপ্লিট। এখানে অপশন ছিল অনেকগুলি, 1 2 3 4, একটা অপশন ছিল কত 45, আমি আর এটা লিখছি না। 3 নম্বর, একটা গোলকের তোমরা কোশ্চেনগুলি নোটবুক নিয়ে বসো, কোশ্চেনগুলি তুলে নেবে, বাড়িতে না দেখে প্র্যাকটিস করবে। 7 সেন্টিমিটার হলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে, গোলকের ব্যাস দেওয়া আছে, 7 সেন্টিমিটার, আর কি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr²। ঠিক আছে, 4πr²। অপশনগুলির মধ্যে আমাদের যে অপশনগুলি আছে, দেখো অপশনগুলি এবার লিখতে লাগবে, নাহলে তোমাদের এটা বোঝাতে পারবে না। নাম্বার 1 আছে 4 × π × 7²। নাম্বার 2 আছে
4 into pi into 7/2 whole square. Number 3, 2 into pi into 7 square. সবগুলি বর্গ সেন্টিমিটার আছে, লিখে নিন, ঠিক আছে। 2 into pi into 7/2 whole square. আচ্ছা, প্রথম কথা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 pi r স্কয়ার। আর কি? আর হচ্ছে গোলকের কি ব্যাসার্ধ, ঠিক আছে। আমাদের কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, আমাদের কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে, মানে সম্পূর্ণটা দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হবে। তাহলে ব্যাসার্ধ যদি ব্যাস যদি 7 হয়, তাহলে আর এর ভ্যালুটা কি হবে? 7/2 সেন্টিমিটার। এর মানে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে দেখো তো একটু। এটা কি হয়ে যাবে? 4 into pi into আর এর ভ্যালু কত? 7/2। তাহলে 7/2 হোল স্কয়ার। এটা হবে কারেক্ট অপশন। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? 4 pi 7/2 হোল স্কয়ার, এটা কারেক্ট অপশন হবে, ঠিক আছে না। 4 pi into ব্যাসার্ধ স্কয়ার, ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাস দেওয়া আছে 7, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7/2, ঠিক আছে। তাহলে আমাদের কত হয়ে গেল? 3 নাম্বার কিন্তু কমপ্লিট। তো 4 নাম্বার, একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা আমি আগে ড্র করছি। আচ্ছা, বলেছে চিত্রে OA = 3 সেন্টিমিটার। এ দেখো OA মানে কি? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু P থেকে, আচ্ছা বৃত্তের এই পয়েন্টটাকে, বৃত্তের এই বৃত্তটার বাইরের একটা বিন্দু, তাহলে কি বলছে? বৃত্তের বহিস্থ একটি বিন্দু P থেকে কেন্দ্র O এর দূরত্ব, অর্থাৎ P থেকে এই যে কেন্দ্র O, এটার যে দূরত্বটা, এই দূরত্বটা P থেকে O পর্যন্ত যে দূরত্বটা, এটা 5 সেন্টিমিটার। P থেকে O এর দূরত্ব 5 সেন্টিমিটার। কোশ্চেন করেছে স্পর্শক AP এর দৈর্ঘ্য কত? স্পর্শক AP এর দৈর্ঘ্য কত? কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? বৃত্ত দেওয়া আছে আর এ বিন্দুতে একটা স্পর্শক আঁকা আছে, আর বহিস্থ বিন্দু P থেকে কেন্দ্র O পর্যন্ত যে দূরত্বটা, এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের বার করতে লাগবে AP এর দূরত্ব। দেখো, প্রথমত তোমার একটা ফর্মুলা জানতে লাগবে, বৃত্তের কোনো বিন্দুতে যদি স্পর্শক টানা হয়, তাহলে এ বিন্দুতে AP হলো স্পর্শক, আর ওই বিন্দুতে যদি ব্যাসার্ধ আঁকা হয়, তাহলে চিত্র অনুযায়ী এও কি হবে? ব্যাসার্ধ। তাহলে স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পরের কি হয়? 90 ডিগ্রি হয়। কি বললাম? বৃত্তের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে যদি স্পর্শক আঁকা হয় এবং ওই বিন্দুতে যদি ব্যাসার্ধ আঁকা হয়, তাহলে এটার ইন বিটুইন অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে এবার দেখো, আমরা যদি শুধু এই ত্রিভুজটারে আঁকি, এখানে কত? 90 ডিগ্রি। এটা কত? 3 সেন্টিমিটার। এটা কত? 5 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই অতিভুজ পিথাগোরাসের
সেই উপপাদ্যটা তোমাদের জানা আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে 90 ডিগ্রির অপোজিট সাইডটাকে কি বলে? 90 ডিগ্রির অপোজিট সাইডটার নাম কি? অতিভুজ। তাহলে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু, আমি যদি এটাকে লম্ব ধরি, এটাকে লম্ব ধরতে পারো, অসুবিধা নেই, মানে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু দেবে আর বাকি দুইটা যে বাহু থাকবে তাদের স্কয়ার দিয়ে দেবে। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার লিখলাম, একটা বাহু কত লিখলাম 3 স্কয়ার, আর একটা বাহু কি আছে এপি, যেটা নাকি আমাদের বার করতে লাগবে। প্রথমে কি করলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব। এখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু মানে 5 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভাবতে পারো বাকি দুইটা বাহুর স্কয়ার, একটা হচ্ছে 3 স্কয়ার আর একটা বাহু কত এপি স্কয়ার। তো এখান থেকে 5 স্কয়ার কত হবে 25, 3 স্কয়ার কত 9 প্লাস এপি স্কয়ার। এবার আমরা কি করব? এটাকে লেফট সাইডে নিয়ে আসি, 9 প্লাস এপি স্কয়ার ইকুয়াল টু 25। এখান থেকে এপি স্কয়ারের ভ্যালু কত হবে 25 থেকে প্লাস 9 সাইড চেঞ্জ হবে, তাহলে কি হবে? মাইনাস হবে, -9। তাহলে এপি স্কয়ার এটা মাইনাস করলে কত হবে 16, তাহলে এপি কত হবে √16, তাহলে কি হবে 4 সেন্টিমিটার। তোমরা তো একদম শর্টে করবে, আমি অনেক কিছু বিস্তারিত বলেছি, যারা নাকি একদম এই জিনিসটা জানা নেই তারা যাতে বুঝতে পারে। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তে, আর ব্যাসার্ধের বৃত্তের থিটা কোণ বিশিষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। প্রথম কথা হচ্ছে, এই হলো একটা বৃত্ত আঁকলাম, এটাকে কি বলে? যা। তাহলে এই সম্পূর্ণ বৃত্তটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেল, একটা নিচের একটা অংশ, উপরের একটা অংশ, এগুলিকে কি বলে? বৃত্তাংশ। একটা বৃত্তের একটা যা যদি আমি আঁকি, তাহলে সম্পূর্ণ বৃত্তটা দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, তাহলে অংশগুলিকে কি বলবো? বৃত্তাংশ। এবার চিত্র যদি এরকম হয়, সেন্টার পয়েন্ট থেকে আমি দুইটা ব্যাসার্ধ আঁকলাম, তাহলে যে দুইটা অংশ উৎপন্ন হলো তাদেরকে কি বলে? বৃত্তকলা। প্রথমে তো এটা জানতে লাগবে কোনটা বৃত্তাংশ কোনটা বৃত্তকলা। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু বৃত্তকলা নিয়ে, ঠিক আছে? তাহলে আমি এই চিত্রে আসি। এখানে বলেছে আর ব্যাসার্ধের বৃত্তের, তাহলে ব্যাসার্ধটা কত? আর, এটাও আর। থিটা কোণ বিশিষ্ট, তাহলে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থ কোণটা কত দেওয়া আছে? থিটা। এর ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল কত হবে? একটা সার্কেলের দুইটা ব্যাসার্ধ আঁকলাম, তাহলে এই যে অংশটা উৎপন্ন হলো এটা হচ্ছে একটা বৃত্তকলা, উপরেরটা একটা বৃত্তকলা। যেটা ছোট এটাকে বলা হয় উপবৃত্তকলা, আর যেটা বড় এটাকে বলা হয় অধিবৃত্তকলা। আমরা নর্মালি এরকম কোশ্চেন করলে উপবৃত্তকলার ক্ষেত্রফলটা বার করব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? একটা বৃত্ত যদি থাকে, এটা ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কয়ার। এবার একটা বৃত্তের একটা টুকরা অংশের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, সম্পূর্ণ বৃত্ত না, আমাদের এই অংশটা বার করতে লাগবে। তাহলে অর্থাৎ আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল বার করতে হলে এটা হবে θ/360 দিয়ে আমরা কি করব? মাল্টিপ্লাই করে দেব। কাকে? পাই আর স্কয়ারকে। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার, এটা আমরা জানি।
কিন্তু যখন একটা পার্ট, সম্পূর্ণ বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল, পার্ট বললে এটাও হয়ে যেতে পারে, আমাদের বৃত্তকলা শব্দটা ইউজ করা দরকার। যদি বৃত্তকলার ক্ষেত্রফল আমাদের বার করতে হয়, তাহলে কিন্তু পাই স্কোয়ারের সাথে θ/360 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। ঠিক আছে, পাই স্কোয়ারের সাথে θ/360 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। এখন অপশনগুলি, এখানে অপশনগুলি একটু লিখি, একটু লেখার দরকার আছে না? দরকার নেই, কারণ এটাই অপশনে আছে। ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নেই। এ বি সি চারটা অপশনের মধ্যে একটাই এটা থাকবে আর বাকিগুলি ভুল থাকবে, এটা তো জানা কথাই। তাহলে অপশনগুলি আমি আর লিখলাম না। এটা এটা কত নম্বর? θ/360 পাই, এটা সি নাম্বার অপশনে দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা কারেক্ট হবে আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 6 নাম্বার। নিচের কোনটি অমূলদ সংখ্যা? 0 আছে, 2/3 আছে, √2 আছে, √4 আছে। আচ্ছা, কোনটা অমূলদ সংখ্যা? দেখো, যে সংখ্যাকে p/q ফর্মে প্রকাশ করা যায়, p/q ফর্ম। দেখো, 0 কে 0/1 লিখতে পারি, 0/2 ও লিখতে পারতাম, 0/3 ও লিখতে পারতাম। অর্থাৎ p/q ফর্মে প্রকাশ করা যায়। p আর q কি? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পরস্পর মৌলিক পূর্ণ সংখ্যা বলে তো সবচেয়ে ভালো। p এবং q কি? পরস্পর মৌলিক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর q কি হবে? নট ইকুয়াল টু 0। একটা কন্ডিশন মনে রাখবে, নিচে 0 হতে পারবে না, নিচে 0 হতে পারবে না। আর p আর q হবে পরস্পর মৌলিক। এটা যদি আবার বোঝাতে চাই অনেক সময় লেগে যাবে, এটা আমি স্কিপ করছি একটু। ঠিক আছে, আচ্ছা, এটাকে দেখো p/q, তাহলে 0/1 এটাকে p/q ফর্মে লিখলাম, এটা তো অলরেডি p/q ফর্মে আছে। ঠিক আছে, আর এটা √4 এর স্কয়ার রুট কত হবে? 2। 2 মানে 2/1 তো লেখা যায়, অর্থাৎ p/q ফর্মে আছে। কিন্তু এটাকে আমরা p/q ফর্মে লিখতে পারি না, তাহলে এটাই হবে অমূলদ সংখ্যা। আচ্ছা, পরস্পর মৌলিক কথাটা যদি একবার মুখে আনলাম, একটু বুঝিয়ে দিই, খুব তাড়াতাড়ি করে বুঝাবো। মৌলিক সংখ্যা হচ্ছে 1 2 থেকে শুরু। ঠিক আছে, 2 3 5 অনেকগুলি আছে, এরকম 7, এগুলি মৌলিক। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে 1 আর সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়। যেমন 5 কে 1 দিয়ে ডিভাইড করা যাবে আর 5 দিয়ে ডিভাইড করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড হবে না। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু আমি বলছি এখন, মনে করো 4 আর 9, এটা পরস্পর মৌলিক সংখ্যা। তো মনে তো কোশ্চেন আসলো, 4 আর 9 লিখি না, 4 আর 7, এটা তো মৌলিক সংখ্যা, তুমি জানো। ঠিক আছে, এটা কিন্তু 4 তো মৌলিক সংখ্যা না, এটা তো যৌগিক সংখ্যা, কারণ 4 কে 1 2 4 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এটা যৌগিক সংখ্যা। কিন্তু তারা কিন্তু পরস্পর মৌলিক। একটা কোশ্চেন যখন তুমি আনসার করছো, রিলেটেড কনসেপ্টগুলি যদি তোমার নাই থাকে, তাহলে কোশ্চেনটা একটু ঘুরিয়ে করলে তুমি পারবে না। আমি বলছি এই ভিডিওটা তাদের জন্য যারা নাকি একদমই অঙ্কে কাঁচা, তাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি যৌগিক, এটা কি মৌলিক, কিন্তু তারা কি পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক হওয়ার কনসেপ্টটা কি রইল? উপরে উপরে মনে করো আমি যদি এটা না 4 আর কি লিখেছি 7। ঠিক আছে, আচ্ছা, 4 এর মধ্যে 1 2 4 দিয়ে ডিভাইড হয়, 7 এর মধ্যে 1 আর 7 দিয়ে ডিভাইড হয়। যদি 1 বাদ দিয়ে আর কোনো কমন উৎপাদক না থাকে, তাহলে এটাকে পরস্পর মৌলিক বলে। যেমন এখানে 4 এর 2 আর 4 এক্সট্রা রয়েছে, কিন্তু এখানে 7 আছে, কমন কি আছে? দুইটার মধ্যে কমন হচ্ছে শুধু 1, তাহলে এটা পরস্পর মৌলিক। ঠিক আছে, এটা আমি
আর জানি না, তাহলে সবগুলি আমরা আনসার ঠিকভাবে করতে পারবো না বেশি মানে ডেপথে ঢুকলে। 7 নম্বর, fx ইকুয়াল টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 বলছে বহুপদী রাশিটির শূন্য সংখ্যা কত। এটা অঙ্ক না করে বোঝা যায় এটা শূন্য সংখ্যা 2 হবে, তবে আমি একটা লাইন করছি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কত x, b কত 2 প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর লাস্টে কত আছে এটার ভাঙালাম এই সবটা, আর লাস্টে কত আছে 4। তাহলে x স্কোয়ার মাইনাস 2 2 যা কত 4, তাহলে 4x প্লাস 2 স্কোয়ার কত হবে 4, 4 প্লাস 4 8। এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত, এখানে কত আছে 1, এখানে কত আছে 2, হাইয়েস্ট পাওয়ার যত ততটা শূন্য পাওয়া যায়। তাহলে এটার মধ্যে কয়টা শূন্য থাকবে, অপশন যে কোনো একটা অপশনে দেওয়া আছে 2 নিশ্চয়ই, ঠিক না? আমি অপশনগুলি আর লিখছি না, সময় নষ্ট করছি না। এ নাম্বারে কি আছে 1 আছে, বি নাম্বার অপশনটা, এটার যে বি নাম্বার অপশনটা, বি নাম্বার অপশনে দেওয়া আছে 2, তাহলে এটাই কারেক্ট হবে, কারণ হাইয়েস্ট পাওয়ারটা কি হয় শূন্য সংখ্যা হয়। ঠিক আছে, 7 চলে গেল, এবার হচ্ছে 8। x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0, 2x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এই সমীকরণ যুগলের সমাধান সংখ্যা। আচ্ছা, কয়টা সমাধান থাকবে, এটার কয়টা সমাধান থাকবে, এখানে xও আছে yও আছে, ঠিক আছে, দ্বিচল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণ, দ্বিচল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল। এই চ্যাপ্টারটা যারা করনি তাদের জন্য আমি একদম ইজি ওয়েতে বলছি, এক্সেস এটা তোমরা কি করবে, a1/a2 বার করবে, a1/a2, এক্স এর সাথে কত আছে 1, এটা উপরে লিখবে, a2 হচ্ছে দ্বিতীয় সমীকরণে এক্স এর সাথে কত আছে 2। এটার কোশ্চেনটা হচ্ছে এই দুইটা সমীকরণের সমাধান কয়টা থাকবে, একটা নাকি অনেকগুলি, না থাকবে না, একটা না অনেকগুলি, না থাকবে না, কোশ্চেনটা হচ্ছে এটা। এই দুইটা সমীকরণের এক্স এবং ওয়াই এর মানে সমাধান কয়টা থাকবে, ঠিক আছে। a1/a2 বার করলাম, এখন b1/b2 বার করব। b1 হচ্ছে প্রথম সমীকরণে ওয়াই এর সাথে কত আছে 2, দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সাথে যেটা আছে এটা হবে কি b2, এটা হচ্ছে b1, এটা কি দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সাথে যেটা আছে এটা হবে b2, তাহলে কত হবে 4, ক্যান্সেল করলে কত 1, এখানে কত 2, এটাও হাফ বেরিয়েছে, এটাও হাফ বেরিয়েছে, লাস্ট আর এটা হচ্ছে c1/c2, c1/c2, এটা c1 মানে কত -6 আর c2 মানে কত -12, মাইনাস মাইনাসে ক্যান্সেল, 6 দিয়ে কাটলে 1, 6 দিয়ে 12 কে 6 দিয়ে 6 রে কাটলে 1, 6 দিয়ে 12 রে কাটলে 2, তাহলে आंसर কত আসলো হাফ। মানে কি হলো, a1/a2 এর যা ভ্যালু b1/b2 এর তাই ভ্যালু, c1/c2 এর তাই ভ্যালু, সবগুলি সমান। যদি সবগুলি সমান হয় তাহলে অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। এখানে অনেকগুলি অপশন দেওয়া ছিল, একটা অপশন ছিল কি, এটা কত নাম্বার অপশন একটু দেখে নিই, সি নাম্বার অপশন ছিল, সি নাম্বার অপশন ছিল অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম সবগুলি লিখে করবে, সবগুলি লেখার তোমরা কোশ্চেনটা একটু প্রিন্ট আউট বের করে নেবে, নেট থেকে একটু প্রিন্ট আউট করে নেবে, আর আমার ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবে, ঠিক আছে। কোশ্চেনটা লেখলে টাইমটা একটু বেশি চলে যায়। আচ্ছা, এবার 9 নাম্বার কোশ্চেন। আচ্ছা, আমরা 8 নাম্বার কোশ্চেন পর্যন্তই করছি আজকে, এরপরে সিরিয়ালি করব। আমার ভিডিওটা যখন দেখবে হয়তোবা আমি একটার পরে একটা ভিডিও করে নেব, তো তার জন্য তোমরা
অভিষেক কোচিং সেন্টার আমি তো লিখেছিলাম, তোমাদের বলেছিলাম। তাহলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, তো নোটিফিকেশন পাওয়ার জন্য কি করতে হয়, বেল আইকনটাকে ক্লিক করতে হয়, আর নোটিফিকেশনটা যাবে না নেক্সট ভিডিওটার। আমি হয়তো একটা ভিডিও করার পরে 2 দিন পরে একটা ভিডিও করলাম, তো তুমি যেদিন আপলোড করবো ওই দিন তো তোমার নোটিফিকেশনটা পেতে লাগবে। শুধু সাবস্ক্রাইব করলে চলে না, বেল আইকনটাকে ক্লিক করে দিতে লাগে, তাহলে নোটিফিকেশনটা তোমার মোবাইলে যাবে। ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, আর তোমরা 2024 এবং 2023 সমস্ত সিরিয়ালি তোমরা ভিডিওগুলি পাবে। ঠিক আছে, আর রিলেটেড আরো যদি স্টাডি ম্যাটেরিয়াল পাও তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টস করবে, আমি তোমাদের জন্য কি করতে পারি আমাকে কমেন্টসে বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।